হঠাৎ করে কী বা হলো, আর এই চিহ্নের মধ্যে কী বা আছে? এই ধরনের নানা প্রশ্ন ভাবতে ভাবতে রমেশ ঘুমিয়ে পড়ল। সকাল হতে না হতেই রমেশ, পার্থ আর রাজনারায়ণবাবু রওনা দিল নসিপুরের পুরাতন শিব মন্দিরের উদ্দেশ্যে। তিতলি আসবে বলে অনেক জেদ করেছিল, কিন্তু রমেশের বারণ আর সাপের ভয়, এই দুই কারণে তাকে সুবর্ণমুখীতেই থাকতে হলো। রমেশের বিশ্বাস, যদি এই নসিপুরের রহস্য সে ভেদ করতে পারে, তবে সুবর্ণমুখীর রহস্যের তলায় পৌঁছানো যাবে। ঘণ্টাখানেকের মধ্যে তারা নসিপুরের জঙ্গলে এসে পৌঁছল। এই জঙ্গলের মধ্যেই চৌধুরীদের আদি শিব মন্দির। জঙ্গলের রাস্তা দুর্গম, এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি যাবে না, সুতরাং পদবলেই একমাত্র ভরসা। রাজনারায়ণবাবু এখানে শেষ এসেছিলেন গত শিবরাত্রিতে। মন্দির সারা বছর পরিত্যক্ত হয়ে থাকলেও এই শিবরাত্রির দিনে মহাদেবের পুজো দিতে চৌধুরীদের আসতেই হয়। শিবরাত্রির সময় জঙ্গল কেটে মন্দির পর্যন্ত সরু রাস্তা তৈরি করা হয়। শিবরাত্রি যাওয়া খুব বেশি দিন হয়নি, ফলে সেই সরু রাস্তা এখনো বিদ্যমান। সেই রাস্তা ধরেই ওরা তিনজন জঙ্গলের মধ্যে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে রাজনারায়ণবাবু এই মন্দিরের ইতিহাস বলতে শুরু করলেন। একসময় এই বিশাল নসিপুরের জমিদার ছিলেন আমার প্রপিতামহ দর্পনারায়ণ চৌধুরী। তখন এই এলাকায় জঙ্গল ছিল না। একদিন তিনি আর জগৎ শেঠ এই নসিপুর ভ্রমণে এসে এখানে এই আদি শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন। তখন সে কি জাঁকজমক! শিবরাত্রিকে কেন্দ্র করে 10 দিন মেলা বসত, কত লোকের সমাগম হতো, দরিদ্র ভোজন হতো। তারপর আস্তে আস্তে সবকিছু কোথায় যেন হারিয়ে গেল। কেন হঠাৎ হারিয়ে গেল কেন? পার্থ প্রশ্ন করে বসে। হারিয়ে গেল কি আর সাধে বাঁচা? ব্রিটিশরা এলো, নসিপুর চৌধুরীদের হাতছাড়া হলো, নতুন জমিদারি পেলেন নসিপুরের রাজা দেবী সিংহ। সে কি অত্যাচার! মানুষ নসিপুর ছেড়ে চলে যেতে শুরু করল। আস্তে আস্তে মেলা বসা বন্ধ হলো, তারপর জনশূন্য হয়ে পড়ল। আস্তে আস্তে লতা পাতা আর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল চৌধুরীদের আদি শিব মন্দির। তারপর থেকে ও মন্দিরে আর কেউ যায় না। বিষাক্ত সাপের উপদ্রব। মন্দির সংস্কার নেই, প্রায় ভগ্নস্তূপ। শুধু শিবরাত্রির দিন ওই মন্দিরে পুজো দিতে হয়, ওইটুকুই আর বাদ দিয়ে উঠতে পারিনি। কথা বলতে বলতে তিনজনে এসে উপস্থিত হলো চৌধুরীদের আদি শিব মন্দিরের সামনে। সামনে এসেই সকলে অত্যন্ত ভয় পেয়ে গেল। মন্দিরে কিছু নেই বললেই চলে, শুধু ইঁটের ভাঙা টুকরো চারিদিকে। একখানা থামের ওপর ভর করে মন্দিরের চূড়ার বা অবশিষ্টাংশটুকু দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের ভয়ের কারণ মন্দিরের এই ভগ্ন অবস্থা নয়। তারা সকলেই লক্ষ্য করল মন্দিরের ভগ্নস্তূপের ওপর বিষাক্ত কেউটে, চন্দ্রবোড়া, গোখরো তাদের দেহ বিলিয়ে দিয়ে শুয়ে আছে। পার্থ তো দেখেই রমেশের পিছনে লুকিয়ে গিয়ে দাঁড়ালো। রমেশদা, এ তো জেসে সাপ নয়, কেউটে, চন্দ্রবোড়া, দাঁড়াস, গোখরো। এই জন্যই তো তোকে আসতে বারণ করেছিলাম। বাবা, প্রাণে এত ভয় রাখলে গোয়েন্দাগিরি কি করে হবে? রমেশবাবু, যা করবেন তাড়াতাড়ি করুন। বলা তো যায় না ওরা এখন ঘুমিয়ে রয়েছে, কখন উঠে পড়বে। শোন পার্থ, তোকে ভেতরে আসতে হবে না, তুই এখানেই দাঁড়িয়ে থাক। যদি দেখিস সাপেদের ঘুম ভেঙেছে, চিৎকার করবি না, ইশারা করে বলবি, কেমন? রমেশদা, অত্যন্ত ভীত ও কাতর গলায় পার্থ বলে ওঠে। এত ভয় যখন, তখন এলি কেন? যেটা বলছি চুপচাপ কর। পার্থর কাছে আর কোনো উপায় রইল না। সে সেখানে দাঁড়িয়ে সাপেদের উপর নজরদারি করতে থাকল। রাজনারায়ণবাবু এবং রমেশ মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরে প্রবেশ করা মাত্র রমেশের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বলল, ঠিক যা ভেবেছিলাম। রাজনারায়ণবাবু অবাক হয়ে বলে ওঠেন, মানে? দেখুন, এটা দক্ষিণ দিক, তাই তো? আজ্ঞে হ্যাঁ। সাধারণত শিবলিঙ্গ উত্তরমুখী থাকে, এখানে শিবলিঙ্গ কিন্তু দক্ষিণমুখী। তাই তো। সাধারণত পার্বতী মহাদেবের বাঁ পাশে আসীন হন, কিন্তু এখানে পার্বতীর আসন
মহাদেবের ডান পাশে। সত্যি তো, এতগুলো বছর হয়ে গেল, এটা তো খেয়াল করিনি। তাহলে কি বুঝছেন রমেশবাবু, এর মধ্যেই কি কোনো রহস্য লুকিয়ে আছে? দেখতে থাকুন কি হয়। লক্ষ্মীরে আনিতে হবে স্বর্গলোক মাঝি, দেবগণ তাই গেল কৈলাস মাঝি। মহাদেব পার্বতী ছিল সেটা বসে, উপায় করিল উত্তর মুখ পানে বসে। পার্বতী বসিল সেথা বাম পাশে আসি, মন্থনে বিশাল সাগর লক্ষ্মী পাবে রাশি। এই বলে রমেশ শিবলিঙ্গের মুখ উত্তর দিকে ঘুরিয়ে দেয়। পার্বতীর মূর্তিটি ডান পাশ থেকে সরিয়ে বাঁ পাশে নিয়ে আসে। হঠাৎ মাটি কেঁপে ওঠে, মন্দিরের বাকি অংশটুকুও ভেঙে পড়ে যায়। রাজনারায়ণবাবু তো কি হচ্ছে এসব ভেবে ভয়ে পেয়ে বসেন। খানিক বাদে মহাদেবের বেদির তলায় থাকা গোপন সিন্ধুক খুলে যায়। রমেশ সেখান থেকে কিছু একটা বের করে আনে। এ যে রূপোর সুদর্শন চক্র, রাজনারায়ণবাবু বলে ওঠেন। শুধু সুদর্শন চক্র নয় রাজনারায়ণবাবু, এ হলো সুবর্ণমৃগীর রহস্যবেদের চাবিকাঠি। হঠাৎ পার্থ চিৎকার করে ওঠে, রমেশ দা! কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রমেশ এবং রাজনারায়ণবাবু ছুটতে ছুটতে পার্থর কাছে চলে যায়। ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে এলে সকলেরই মুখে একটা প্রশ্ন স্পষ্ট, কি বুঝলেন? ও ঠিক হয়ে যাবে তো? সবার হয়ে রমেশ ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে বসল। ডাক্তারবাবু বললেন, দেখুন, ভয়ের কিছু নেই, সর্পদংশনের কোনো চিহ্নই নেই, এমনকি শরীরে বিষক্রিয়ারও কোনো চিহ্ন নেই। ও ভয় পেয়ে গিয়েই অজ্ঞান হয়ে গেছিল। আপনারা চিন্তা করবেন না, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তারবাবুর কথায় সকলে একটু নিশ্চিন্ত হলো। যাক, এই যাত্রায় পার্থ বেঁচে গেল। রাজনারায়ণবাবু ডাক্তারবাবুকে এগিয়ে দিতে গেলেন। খানিকক্ষণ বাদে পার্থর জ্ঞান ফিরে এলো। সবাই তখন পার্থর কাছে। সবার মনে একটাই প্রশ্ন, কি হয়েছিল? পার্থ একটু জল খায়, তারপর বলতে শুরু করে।